হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 5 এবং আমাদের যে সন্ধ্যা 7টা থেকে প্রত্যেক দিন ক্লাসটা চলছে, আমাদের টার্গেট আপার প্রাইমারি টেট পরীক্ষা 2026, যেটা মার্চ 2026-এ হওয়ার কথা রয়েছে। এখানে আমরা অধ্যায় ভিত্তিকভাবেই কিন্তু করছি সিডিবি ক্লাসটা, অর্থাৎ সকালে আজকে তোমাদের আলোচনা হয়েছে ক্লাসে, সেখান থেকে আমরা বাছাই করা কিছু প্রশ্ন নিয়েছি এবং এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, অর্থাৎ এগুলো সিটেট পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্রগুলো থেকেই প্রশ্নগুলো কিন্তু এক এক করে নেওয়া হয়েছে, যাতে করে তোমাদের একটা আইডিয়া থাকে যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো আজকে স্যারের প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে কি রয়েছে? একটা কন্ডিশনাল কোয়েশ্চেন। আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা, আপনার মতে শিখন সহায়ক হিসেবে, মানে যেটা আমরা শিখন সহায়ক বলতে যেটা পড়ানোর জন্য যেগুলো হেল্প করবে, বাচ্চাদের জন্য লার্নিং এর জন্য যেটা হেল্প করবে সেটাই, ঠিক আছে? আমরা বেসিক্যালি যেটা টিএলএম বলি, যেটা টিচিং লার্নিং মেটেরিয়াল, শিখন সহায়ক উপকরণ, যেটা সেই শিখন সহায়ক হিসেবে নিচের যে আচরণটির বিকল্প ঘটানোর প্রয়োজন নেই সেটা কি? কোনটার বিকল্প ঘটানোর প্রয়োজন নেই বা কোনটার চেঞ্জ করার দরকার নেই? মন্দ হস্তান্তর, ঠিক আছে, সঠিক মনোযোগ প্রয়োগ ও ধরে রাখা, দরকারের সময় শান্ত হয়ে বসার অভ্যাস, স্পষ্ট উচ্চারণে সংযতভাবে কথা বলা। বলেছে যেই বিকল্পটি পরিবর্তন করার প্রয়োজন নেই, যেহেতু শিখনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে স্পষ্ট উচ্চারণে সংযতভাবে কথা বলা। অর্থাৎ আমি যখন বাচ্চাদেরকে পড়াবো, কারণ মনে রাখতে হবে আমাদের টার্গেট অডিয়েন্সে যদি বলি স্টুডেন্টসদেরকে, যেহেতু আমার লেকচারটা তারা শুনবে, তাহলে আমার টার্গেট হচ্ছে ক্লাস 6 টু ক্লাস 8-এর বাচ্চা। এবার আমি ক্লাসরুমে যদি 40 জন বাচ্চাকে একসাথে পড়াই, তার মানে ফার্স্ট বেঞ্চে যে বসেছে এবং লাস্ট বেঞ্চে যে বসেছে, আমার লেকচারটা যেন পরিষ্কারভাবে তার কাছে পৌঁছায় এবং আমি কি ভাষা উচ্চারণ করছি সেটা যেন অবশ্যই সংযত এবং অবশ্যই সেটা যেন সঠিক উচ্চারণের মাত্রাতে হয়, যাতে করে কারোর অসুবিধা না হয় এবং যে শেষে বসেছে সে যেন পরিষ্কারভাবে সেটা শুনতে পায়। একজন শিক্ষক বা শিক্ষিকার সফলতা হলো, মানে কখন একজন টিচার হিসেবে আমরা নিজেদেরকে বলতে পারি যে হ্যাঁ, আমি একটা ভালো কাজ করেছি অ্যাজ এ টিচার? সেটা কি ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষাদান করা, নিজের চরিত্র ভালো রাখা, নিজের ব্যক্তিত্বের ভালো বৈশিষ্ট্য, ছাত্রছাত্রীদের উচ্চমানের সাফল্য? আমরা দেখবে বেসিক্যালি যারা টিচিং প্রফেশনে আমরা আছি তারা কিন্তু সবসময় বলি যে স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করলেই কিন্তু টিচাররা খুশি হয়। অবশ্যই সেটা তো একটা আপেক্ষিক ব্যাপার। এইবার আমি 40 জনকে পড়ালাম, 40 জনই তো ভালো রেজাল্ট করবে তার তো কোনো মানে শিওরিটি নেই, তাই না? তাহলে আমি তো এটা বলতে পারি 40 জনের মধ্যে দেখা গেল 10 জন খুব ভালো রেজাল্ট করেছে আর 30 জন খুব একটা ভালো রেজাল্ট করেনি, তাহলে আমার কি 25% আমার সাকসেস রেট? এটাই কি আমি বলবো? তাহলে তো আমার সফলতা মাত্র তাদের বাচ্চাগুলোর রেজাল্টের উপর নির্ভর করছে? তা কিন্তু নয়। আসলে বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষাদান আমি করতে পারলাম কিনা। সঠিক শিক্ষাদানটাই হবে শিক্ষক বা শিক্ষিকার প্রধান সফলতার চাবিকাঠি বা উদ্দেশ্য। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা নতুন ইমপ্লিমেন্ট হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে বাচ্চাটাকে আমি পড়াচ্ছি, যে শিশুগুলোকে আমি পড়াচ্ছি, তাদের অনুযায়ী পরিকাঠামো তৈরি করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে, শিখন সহায়ক ম্যাটেরিয়াল আনতে হবে, মূল্যায়ন তৈরি করতে হবে তাদের মতন করেই, এবং তার পাশাপাশি ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং তার পাশাপাশি রিমিডিয়াল ক্লাসেস প্রত্যেকটা কিন্তু এই বাচ্চাগুলোর উপর নির্ভর করেই করতে হবে। সেই কারণেই সঠিক শিক্ষাদানটাই হচ্ছে কিন্তু প্রধান প্রতিপাদ্য বিষয়। বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। আর অপশনসগুলো কিন্তু মনে হবে, যেহেতু সিটেটের কোশ্চেন না এগুলো, অপশনগুলো মনে হবে যে সবগুলোই সঠিক মনে হচ্ছে, তাহলে কোনটা করব? তো লজিক্যাল অ্যান্সারটা কিন্তু বেছে নিতে হবে আমাদেরকে। আপনার ক্লাসে পাঠদান শুরুর বেশ কিছুক্ষণ পরে একজন শিক্ষার্থী হাজির হয়েছে, মানে শুরু করে দিয়েছো ক্লাস তুমি, তারপরে একজন এসছে। এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি করবে? ঠিক আছে, শিক্ষার্থীর বিলম্বের কারণ জানতে চাইবেন, তাকে বলবে যে কি রে, আমি তো ক্লাস শুরু করে দিচ্ছি, তুই এত লেট করে কেন এলি? তাকে শাস্তি দেবেন, কোনো কথা শুনবেন না, তাকে কান ধরে দাঁড় করিয়ে দেবেন। তার বাবা মাকে বিষয়টি জানাবেন। বিলম্বে আসা শিক্ষার্থীকে এড়িয়ে যাবেন। কি করবো এখানে? বেসিক্যালি আমরা হচ্ছে শিক্ষার্থীর বিলম্বের কারণটাই কিন্তু জানতে চাইবো, কেন তার দেরি হলো। ঠিক আছে, কেন তার দেরি হলো? মনে রাখতে হবে বাচ্চাদেরকে শাস্তি দেওয়া কিন্তু একদম যাবে না, এটা অপরাধ। ওকে, তো সে কেন
ভুল হচ্ছে, কেন দেরি করছে, কেন ক্লাসে রেগুলার আসছে না, কেন তার নাম্বার ভালো আসছে না, এগুলোর কারণ জানতে চাইতে হবে। যেহেতু আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি সেই জন্য তাদের কারণটা জানতে হবে, ঠিক আছে। এরপরে আসি, কোনো শিশু যখন হঠাৎ কোনো একটি বিষয়ে তার অনুভূতি সজোরে বা সশব্দে প্রকাশ করে, সেটা চিৎকার করতে পারে, সেটা কান্না করতে পারে, সেটা হই হুল্লোড় করতে পারে, ঠিক আছে, হই হুল্লোড় করতে পারে, সেটা হচ্ছে হাসাহাসি করতে পারে, যে কোনো রকম ভাবে সে কিন্তু তার আউটবার্স্ট, আমরা বলি না যে আউটবার্স্ট হয়েছে, মানে বহিঃপ্রকাশ ঘটা যাকে বলে, সশব্দে বহিঃপ্রকাশ ঘটা, সেটাকে আমরা কি বলবো? বাচ্চাটার রাগ, অভিমান, আবেগ বা প্রক্ষোভ নাকি প্রেষণা? সঠিক উত্তর এটা হচ্ছে তার আবেগ হয়েছে বা প্রক্ষোভ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ইমোশন। নেক্সট আসবো, বিদ্যালয়ে পাঠ্যক্রমিক কার্যাবলীর সংগঠনের দায়িত্ব কার উপর অর্পিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? পাঠ্যক্রমিক কার্যাবলীর সংগঠন, যে মনে করে যে সিলেবাসটা আছে, এই যে সিলেবাসটা যে চলবে সেটার যে পরিকাঠামো অনুযায়ী চলবে, সেটা কে ঠিক করবে? প্রধান শিক্ষকের উপরে এটা দায়িত্ব থাকবে, সকল শিক্ষকের উপর দায়িত্ব থাকবে, যে সকল শিক্ষক এতে আগ্রহী তাদের উপর থাকবে, পাঠদানের জন্য নিযুক্ত শিক্ষকের উপর থাকবে। যেহেতু বিদ্যালয় বলেছে, যদি বলতো ক্লাসরুমে তাহলে আমি বলতাম যে যে সাবজেক্টটা পড়াচ্ছে, যিনি পড়াচ্ছেন তার উপরে থাকবে। যেহেতু বিদ্যালয় পাঠ্যক্রমিক কার্যাবলীর সংগঠন, মনে করো আজকে আমি বলে দিলাম আজকে একটা সেমিস্টার হবে, ঠিক আছে, একটা সেমিস্টার হবে, এইবার এই সেমিস্টারে মনে করো 4টা চ্যাপ্টার রয়েছে, তাহলে 4টা চ্যাপ্টার এই সময়ের মধ্যে 3 মাসের মধ্যে শেষ করতে হবে। তাহলে 3 মাসের মধ্যে কিভাবে আমি 4টা চ্যাপ্টার কমপ্লিট করব, কতগুলো আমি ক্লাস টেস্ট নেব, কতগুলো মক টেস্ট নেব স্কুলে, সেগুলো কিন্তু আমি ঠিক করব, আমার ক্লাস যেহেতু এটা। কিন্তু যখন এটা সমগ্র বিদ্যালয়ের কথা বলা হচ্ছে, তাহলে সকল শিক্ষক একসাথেই কিন্তু সেই হিসাবটা করবেন এবং সেইভাবে কিন্তু মোতাবেক মিটিং করে বিষয়টাকে গুছিয়ে নেবেন, ঠিক আছে। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ক্লাসের নিয়মানুবর্তিতা বজায় রাখার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি বিশেষভাবে দরকার? নিয়মানুবর্তিতা মানে ক্লাসের আইন কানুন। আইন কানুন কি? যে স্যাররা আসলেন, উঠে দাঁড়াতে হলো, পড়া রেডি করতে হলো, স্যাররা যখন পড়াচ্ছেন তখন একটা বেসিক প্রোটোকল যেটা মেনটেন করা ক্লাসরুমের মধ্যে, মানে ক্লাসরুম কালচার যেটাকে আমরা বলি, সেটা বিশেষভাবে দরকার। কেন? শিক্ষণের বিকেন্দ্রীকরণ, শাস্তিমূলক ব্যবস্থা, শিক্ষণ দক্ষতা কোনোটাই নয়। অবশ্যই ক্লাসের নিয়মানুবর্তিতা বজায় রাখার ক্ষেত্রে শিক্ষণ দক্ষতাটা কিন্তু বিশেষ দরকার। সো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো, জীবনে সাফল্য লাভের বিষয়ে আপনি আপনার ছাত্রছাত্রীদের কিভাবে উদ্দীপিত করবেন? মানে উদ্দীপিত বলতে মোটিভেট করা। বাচ্চাদেরকে কি করতে হবে? মোটিভেট করব কিভাবে জীবনে সাফল্য লাভের ব্যাপারে? পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে, মানে যে তলাট থেকে মলাট পর্যন্ত, আমাদের স্যার বলতেন তলাট থেকে মলাট পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে। নির্বাচিত পাঠের মাধ্যমে মানে সিলেক্টিভ টেক্সটের মাধ্যমে, প্রাসঙ্গিক পাঠ মানে যেটাকে আমরা বলি রিলেভেন্ট, রিলেভেন্ট যেটা রয়েছে, রিলেভেন্ট পাঠের মাধ্যমে, আবৃত্তি করে পাঠের মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে প্রাসঙ্গিক পাঠ, মানে তুমি কোন পরীক্ষা দেবে বা কি তোমার সিলেবাস সেই মোতাবেক তোমাকে পড়তে হবে, প্রাসঙ্গিকতা রয়েছে কিনা চ্যাপ্টারের সাথে সেটা। আর আবৃত্তি করে যদি আমি বলতাম প্রাথমিক, তাহলে প্রাথমিকে যদিও জীবনে সাফল্য লাভের বিষয়টা আসতোই না, তো প্রাথমিকের প্রধান বিষয় কিন্তু ওই আবৃত্তি করে পাঠ করাই, ঠিক আছে। প্রি প্রাইমারিতে তো আরো বেশি। এরপর আসবো, একজন নবাগত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যদি আপনি শ্রেণীতে ছাত্রছাত্রীদের দ্বারা অপদস্থ হন, সেক্ষেত্রে আপনি কি করবেন? নবাগত, দেখো তোমাদের মধ্যে অনেকেই ডিএলএড যখন করেছো তখন পার্ট টুতে অনেকেই তো ওই আপার প্রাইমারি স্কুলে গেছে। এবার কোনো কোনো স্কুলে কি করেছে, তোমাদের 9-10 ক্লাসও পাঠিয়ে দিয়েছে বা 11-12 ক্লাসেও, বেসিক্যালি পাঠায় না, বিএড এর যারা রয়েছে তাদেরকে পাঠাবে, কিন্তু ডিএলএড এরদেরকে পাঠিয়েছে, বিএডদেরকে তো করতেই হয়েছে। এবার কি হয়, কোনো কোনো স্কুলে ওই বাচ্চাগুলো এতই দুষ্টু হয় যে ওরা বুঝে যায় যে এই টিচাররা যে এসছেন এনারা ট্রেনি, তো
এবার কি করে, ইনাদেরকে বেশি করে বিরক্ত করা শুরু করা হয় তখন ক্লাসরুমের মধ্যে। এরকমই একটা সিচুয়েশন, তুমি চাকরি পেয়ে গেছো, তুমি চাকরি পেয়ে ক্লাসরুমে গেছো, গিয়ে তোমাকে অপদস্থ হতে হচ্ছে, তখন তুমি কি করবে এই মুহূর্তে বা এই সিচুয়েশনে, কি করা উচিত? ছাত্রছাত্রীদের শাস্তি দেবেন, আপনি কিছুই করবেন না, মানে এক কথায় পাত্তা দেবেন না। ছাত্রছাত্রীদের নিপীড়নের ভয় দেখাবেন, বলবেন যে এরকম ব্যবহার করলে কিন্তু আমি হেডমাস্টারকে বলে দেবো, বা তোমাদেরকে মাঠের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। নিজের গুণগত মান বাড়িয়ে শ্রেণীতে ঢুকবেন। কি করা যাবে লজিক্যালি এখানে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নিজের গুণগত মান বাড়িয়ে শ্রেণীতে ঢুকবেন। দেখতে হবে যে তারা কোন বিষয়টাকে না টিস করছে, কেন করছে, সেইখানে আরো বলিষ্ঠভাবে তাদের সামনে দাঁড়াতে হবে, আরো বলিষ্ঠ হবে সেই জায়গাতে, যাতে করে সেই টিস করার পরিমাণটা দিন দিন কমে এবং তারপর সেটা নিঃশেষিত হয়ে যায়। ঠিক আছে? এরপর, আপনি শিক্ষকতার কাজটি পছন্দ করেন, কারণ কি? এতে দায়িত্ব কম, এটি খুব সহজ কাজ। আপনি শিক্ষকতাতে বেশ আগ্রহী, এটাতে দীর্ঘদিন ছুটি পাওয়া যায়। আমরা যে কাজই করি না কেন, সেই কাজের প্রতি আমাদের কি থাকতে হবে? ইন্টারেস্ট থাকতে হবে, অর্থাৎ আগ্রহ থাকতে হবে। তাহলে আপনি শিক্ষকতাকে বেশ আগ্রহী, অপশন নাম্বার সি। এরপর, বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য একটি সময় ভিত্তিক পরীক্ষা কর্মসূচি প্রয়োগ করা উচিত। সময় ভিত্তিক মানে এই টাইম শিডিউল অনুযায়ী, মনে করো যে এই 3 মাস পর একটা সেমিস্টার, তার 3 মাস পর আরেকটা সেমিস্টার, তার 3 মাস পর আরেকটা সেমিস্টার। তো প্রয়োজন কেন? ছাত্রছাত্রীর সাফল্য তার পিতামাতাকে জানানো যায়, ছাত্রছাত্রীরা চূড়ান্ত পরীক্ষার জন্য প্রশিক্ষণ পায়, একটি নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করা যায়, ফলাফল থেকে ফিডব্যাকের ভিত্তিতে প্রতিকারের জন্য অভিপ্রেত কর্মসূচি ছাত্রছাত্রীদের জন্য গ্রহণ করা যায়। এটা হচ্ছে অবশ্যই ফিডব্যাকের ভিত্তিতে, ফিডব্যাক নেওয়া, এবং তারপর এই যে এখানে বলেছে না প্রতিকারের জন্য, যেটাকে আমরা বলি রিমেডিয়াল ক্লাসেস, সিটা CLASSES, ঠিক আছে, রিমেডিয়াল ক্লাসেস। কেন? কোন বাচ্চাটা পিছিয়ে গেল তার জন্য রিমেডিয়াল ক্লাসেস দরকার, কোন বাচ্চাটা অনেক বেশি এগিয়ে আছে তার জন্য রিমেডিয়াল ক্লাসেস দরকার। ঠিক আছে? তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসবো, যদি আপনার শ্রেণীর কোনো শিক্ষার্থী বিদ্যালয় শেষে আপনাকে আক্রমণ করবে বলে আপনি জানতে পারেন, আপনি হয়তো তাকে বকাঝকা করেছেন, ও গেটের বাইরে দাঁড়িয়ে আছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, হাতে এটা সেটা নিয়ে, যে স্যার আসুক আজকে দেখে নেব। তো তখন আপনার কি করা উচিত? জানি না এরকম ঘটনা তোমাদের জীবনে ঘটেছে কিনা। বিদ্যালয় জীবনে আমার নিজের ব্যক্তিগত জীবনেই, যখন আমি স্কুলে পড়তাম তখন আমি এরকম ঘটনা দেখেছি, স্কুলে ঘটতে দেখেছি। ঠিক আছে, কেউ বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তো যদি আপনার শ্রেণীতে কোনো শিক্ষার্থী এরকম করে, তখন আপনি কি করবেন? যথাযথ উপায়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন। আপনি ওই শিক্ষার্থীর নিকট দুঃখ প্রকাশ করবেন যে আই এম সরি, কিছু মনে করো না, এটা ভুলবশত হয়েছে। কিছু কুখ্যাত শিক্ষার্থীকে নিয়ে বিষয়টাকে মোকাবেলা করবেন। আপনি বলবেন, আচ্ছা বেটা তুই আমাকে মারবি, ঠিক আছে আমিও দেখছি ব্যাপারটা। স্কুলে আরো যে কিছু কিছু দুষ্টু বদমাইশ বাচ্চা আপনি জোগাড় করে তার বিরুদ্ধে যাবেন। আপনি তার প্রতি হুঙ্কার নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আপনি বলবেন, দেখে নেবো, তুই বাইরে চল, আমিও দেখে নেবো। কি করা উচিত এই ক্ষেত্রে কি করা উচিত? এই ক্ষেত্রে যথাযথ উপায়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। সেখানে হেড স্যার ইনভলভ হতে পারে, সেখানে সেই গার্জিয়ান, বাচ্চাটার গার্জিয়ান ইনভলভ হতে পারে। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীরা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, মানে উদ্দেশ্যহীনভাবে ভ্যাগাবন্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, স্কুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, স্কুলের যে ভিতরে মাঠ থাকে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তো বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করতে হবে। পরিবারের বড় সদস্যদের সঙ্গে তাদের মাঝে মাঝে বাজারে নিয়ে যেতে হবে। তাদেরকে বিদ্যালয়ের খেলার মাঠে মুক্তভাবে বেড়াতে দিতে হবে। এই ধরনের ইচ্ছাকে শুরুতে দমন করতে হবে। কি হবে সঠিক উত্তর? দেখো, শিক্ষামূলক ভ্রমণ কম বেশি সব স্কুলে হয়, যেটাকে আমরা এক্সকারশন বলি। বা বড়দের সঙ্গে বাজারে যাওয়াই যেতে পারে। বিদ্যালয় খেলার মাঠে মুক্তভাবে ঘুরতে দেওয়া যাবে কিনা, কারণ বিদ্যালয়ের একটা পরিকাঠামো রয়েছে, এবং তাদের এই লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানোটাই একটা সময় কি দাঁড়াবে, যে তারা উদ্দেশ্যহীনভাবে জীবনে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করবে। সেই কারণে
তাদেরকে কিন্তু এই ইচ্ছাকে শুরুতেই কি করতে হবে, দমন করতে হবে। অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরিটা, এই দমনটা কিন্তু কঠোর নয়, কঠোর নয়, ঠিক আছে। এই দমনটা হচ্ছে তাদেরকে নমনীয়ভাবেই করতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে এটা অপ্রয়োজনীয় একটা কাজ এবং এটা করে কিছু দরকার নেই বা এটা করার কোনো প্রয়োজন নেই। এরপরে নাম্বার 13, বিদ্যালয় ছুট বা যেটাকে আমরা বেসিক্যালি কি বলি, স্কুল ছুট বলি। স্কুল ছুট এই কথাটা খুব প্রচলিত, ঠিক আছে। স্কুল ছুট সমস্যাটির সমাধান করা যায় অর্থ সাহায্যের মাধ্যমে। কারণ রিসার্চ করে বা খোঁজ নিয়ে জানা গেল যে যে বাচ্চাগুলো আসতে পারছে না স্কুলে, তারা তাদের বাবা মায়ের সাথেই হয়তো কোনো ইট ভাটায় বা আশেপাশে কোনো জায়গায় যেখানে কায়িক শ্রমিক, যেখানে কায়িক শ্রম করে, সেখানে গিয়ে তারা কাজ করছে একবেলা খাবারের জন্যে এবং কিছু টাকার জন্যে, যেহেতু সংসারের অভাব। শিক্ষক শিক্ষিকাদের সহানুভূতিমূলক আচরণের মাধ্যমে, মানে তাদেরকে খুবই আদর যত্ন করতে হবে বাচ্চাদেরকে, যে তারা কেন স্কুলে আসছে না, যাতে করে তারা আসে স্কুলে সেটা ব্যবস্থা করতে হবে। বিদ্যালয় পরিবেশকে ছাত্রছাত্রীর কাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে, অর্থাৎ তাকে যাতে বাচ্চাটা স্কুলে আসতে মজা পায়, কোনোটাই নয়। যেহেতু আমরা এখানে বাচ্চাদের কথা বলছি, শিশুদের কথা বলছি, তাই তাদের কিন্তু বিদ্যালয়টা আকর্ষণীয় করে তুলতে হবে। এবং এই স্কুল ছুট বা বিদ্যালয় ছুট, এটাকে মোকাবিলার জন্য কিন্তু মিড ডে মিল চালু হয়েছিল, মিড ডে মিল চালু হয়েছিল, ঠিক আছে। মিড ডে মিলের ইতিহাস ভারতবর্ষে অনেক পুরনো। তামিলনাড়ু থেকে কিন্তু প্রথম আসে এই মিড ডে মিল কনসেপ্টটা, ঠিক আছে। 1950s-এরই কোনো একটা সময়, 1953-54 হবে হয়তো। আমি এখন মিড ডে মিলের এই তথ্যটা এখন তোমাদেরকে দিতে পারছি না, এখন আমার মনে পড়ছে না, তবে আগামী ক্লাসে নিশ্চয়ই সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এই মিড ডে মিলটা চালু করা হয়, বাচ্চাদের এডুকেশনটা ফ্রি করে দেওয়া হয় ক্লাস 8 পর্যন্ত, যাতে করে স্কুল ছুটটা কমতে থাকে, ঠিক আছে। তো নেক্সট নাম্বার 14, চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আপনার ক্লাসে একটি প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিল। আংশিক সঠিক উত্তর কাকে বলে, মানে একটা ইনকমপ্লিট অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। তখন কি করবে? ক্লাস 4-এর একটা বাচ্চা আপনার ক্লাসে একটা আংশিক সঠিক উত্তর দিয়েছে, এমত অবস্থায় আপনি কি করবেন? পুনরায় তাকে বলার সুযোগ করে দেবেন যে না, তোর এটা ভালো হলো না, আবার বল। তার উত্তরটি অসম্পূর্ণ বলে বসিয়ে দেবেন যে না, ভুল বলেছিস, সঠিক নয়, বস। সঠিক তথ্য তাকে দেবেন যে এই এই জায়গাতে তোর ভুল হয়েছিল, এই জায়গাগুলো ঠিক করলেই হয়ে যাবে, নাকি কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কি? যেহেতু আংশিক সঠিক দিয়েছে, মানে ও হয়তো 70% সঠিক বলে দিয়েছে, তাহলে তাকে আমি 30% আরো অ্যাড অন করে দেবো, অর্থাৎ তাকে সঠিক তথ্যটা দিয়ে দেবো, অপশন নাম্বার সি। এবং নম্বর 15, আপনার ক্লাসের ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে না এলে, এটা না এলে হবে, ঠিক আছে, না এলে আপনি কি করবেন? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছে আজকের ক্লাসের উপর ভিত্তি করে, সমস্তটা আজকে কন্ডিশনাল কোয়েশ্চেন ছিল। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন, বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাবেন, ছেলে মেয়েদের ক্লাসে না আসার জন্য শাস্তি দেবেন, বিষয়টি প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানাবেন। তো এটা করে আজকে ক্লাস শেষ করছি। তার আগে তোমাদের জানিয়ে রেখে, যারা আমাদের এখনো পর্যন্ত আমাদের ব্যাচে জয়েন করনি, তাদের জন্য কিন্তু জানিয়ে দিই, আমাদের নিউ ইয়ার অফার চলছে, নিউ ইয়ার 2026, এবং এই অফারে তোমরা কিন্তু আমাদের ব্যাচে 20% অফ পেয়ে যাচ্ছ, 20% ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কিসে? আপার প্রাইমারি ব্যাচ, যেটা মার্চ 2026-এ শুরু হতে চলেছে পরীক্ষাটা। সেই পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ চলছে, এবং সেখানে অ্যাডমিশন ফিস 999-এর পরিবর্তে 799 করা হচ্ছে। এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা একবারই পেমেন্ট কিন্তু, ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট, এটা কিন্তু কোনো মাসিক কিস্তি বা মাসিক ফিস নেই। এবং তার জন্য তোমাদের করতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ তোমরা আমাদের কুপন কোড RGM26 লিখবে, এবং তোমরা সেই অফারটা কিন্তু নিয়ে নিতে পারো। 31শে ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ অফারটা কিন্তু থাকছে তোমাদের জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।